জনতার দরবারের আজ স্পেশাল এডিশন টানা 2 ঘন্টার জনতার দরবার ইলেকশন স্পেশাল এপিসোডের এই পর্বে আমি পিউ আমার সঙ্গে লাইভ অডিয়েন্স আর রয়েছেন অতিথিরা। আমরা কি নিয়ে আলোচনা করব আপনাদের জানাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে বাইরে থেকে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা সারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপক হালদার, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, যিনি আজ বাহিনীর বিরুদ্ধে আঙুল তুলেছেন। কয়েকদিন আগে যিনি নিচে আক্রান্ত হয়েছিলেন। রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা, ক্যানিং পূর্বের এবারের প্রার্থী তৃণমূলের শওকত মোল্লা। আমার সঙ্গে তনুশ্রী রয়েছেন, শ্যামপুরের এবারের বিজেপির প্রার্থী। এছাড়াও এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন অনুপম হাজরা, বিজেপি নেতা। তার পাশে সপ্তর্ষি চৌধুরী, আরেক বিজেপি নেতা। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা। আমরা কি নিয়ে আলোচনা করব? অলরেডি আজ আক্রমণ, প্রতি আক্রমণ, হিংসা, যা যা ঘটনা ঘটেছে 7টা থেকে 8টার পর্বে আপনারা দেখেছেন। আসলে এই পর্বে আমরা সেই দিকটা তুলে ধরি জানিয়ে কমিশন অত্যন্ত তৎপর, অত্যন্ত সতর্ক ছিল। কি সেই বিষয়? তৃণমূল কর্মীর বাড়িতে ইভিএম যায় কিভাবে? প্রশ্ন তুলল কমিশন। কি হয়েছিল দেখাবো আপনাদের। তৃতীয় দফার ভোট গ্রহণ তখনও শুরু হয়নি, তার আগেই উলুবেড়িয়ায় উত্তেজনা। সেখানকার এক তৃণমূল সমর্থকের বাড়ি থেকে 4টে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন উদ্ধার। এলাকাবাসীরই প্রথমে নজরে পড়ে, তারাই খবর দেন পুলিশে। কিন্তু তৃণমূল সমর্থকের বাড়িতে ইভিএম এলো কিভাবে? সেক্টরে সকাল থেকে কাজ করছিলাম, কাজ করে রাত্রির 2:30টার সময় আমাদের সেক্টরে যেতে গিয়ে দেখি না তালা চাবি মারা সব বন্ধ হয়ে গেছে। তখন ওখানে বসছিলাম, আমার অ্যাসিস্ট্যান্ট সেক্টর ও বললো আমার এক রিলেটিভের বাড়ি আছে, একটু রেস্ট নিয়ে নেবে, চলো। এটা কি আপনারা করতে পারেন না, তাহলে করলেন কেন? ওটা ওটাই একটু ভুল করে বেড়েছি রাত্রে, আর কি করবো। এই ঘটনায় সোমবার রাত থেকে উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তুলসীবেড়িয়ায়। ঘটনাস্থলে ভিডিও গেলে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যখন রাত্রে ওইসব মেশিন নিয়ে আসে তখন আমি বলি মেশিন তোমার নিয়ে এসছো কেন? আমি তাদের বলে বলি কি করেন? তৃণমূল করেন? হ্যাঁ, সমর্থন। ইভিএম এর বিশ্বাস নাই, ইভিএম গন্ডগোল, আবার ইভিএম নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে। এই যে টিএমসি ধরে নিচ্ছে হেরে গেছে, তখন এইসব এদিক ওদিক গন্ডগোল করে বদমাইশি করে জেতার চেষ্টা করছে। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সেক্টর অফিসার ও 2 অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয় সেক্টর অফিসের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সুজিত চক্রবর্তীকে। বেশ কয়েকজনকে অপসারণও করা হয়। রিপোর্ট তলব করেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আমি এই প্রশ্নটি সরাসরি তৃণমূলের কাছে যাব। তার আগে নতুন আরো একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, নির্মল মাঝি, যিনি এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। আমি তার সঙ্গে কথা বলবো, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি নির্মলদার কাছেই আসি। নির্মলদা, ইভিএম তৃণমূল কর্মীর বাড়িতে, আপনারা ইভিএম নিয়ে এত প্রশ্ন তুলছেন, একাধিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বারবার বলছেন ইভিএম নিয়ে মানুষকে সতর্ক থাকতে, ভোটারদের সতর্ক হতে। সেই আপনাদের নেতার বাড়িতে ইভিএম কি করে গেল? শুনুন, উত্তেজিত হবেন না। এই ব্যাপারটা 200% মিথ্যে। যে লোকের বাড়িতে ইভিএম মেশিন নিয়ে থেকেছে সেক্টর অফিসার, সে আমাদের কোনো কালে দলীয় কর্মীও ছিল না, দলীয় নেতা ছিল না। এমনকি তার পরিবারের কেউই আমাদের দলের কোনো কর্মকর্তা নয়, আমাদের দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমরা তাকে চিনিও না, জানিও না। ভারতীয় জনতা পার্টি তাদের যে ক্যান্ডিডেট, তার হার অনিবার্য মনে করে একটা বানানো গল্পকে থালা দিয়ে পরিবেশন করেছে। এটা সর্বৈব মিথ্যা, আনএথিক্যাল, এটা একবারে ব্লাইন্ড লাই। শওকত মোল্লা, এবং আমি বিশ্বাস করি দীপক হালদার, দীপক দা উত্তর দিন। দীপক দা, ইভিএম একদমই, যিনি যার বাড়িতে গেছে তিনি তৃণমূলের কেউ নন, তার বক্তব্য আমরা শোনালাম, তিনি বলছেন ভুল হয়ে গেছে। দীপক দা বলুন। না, ব্যাপারটা হচ্ছে এই যে বিষয়টা হচ্ছে নির্মল বাবু বললেন যে কর্মকর্তা বা দলের কেউ নন। নির্মল দা, আমি আসবো, আপনি আবার বলবেন প্লিজ, এক্ষুনি আসবো আপনার কাছে। মানুষকে ভুল তথ্য পরিবেশন করতে হবে, মানুষের সামনে ভুল তথ্য পরিবেশন করতে হবে, তাই তিনি করছেন। মানুষকে যে কথাটা বলছেন এটা সর্বৈব মিথ্যে কথা, এবং যেটা করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এটা ঠিক করা হয়নি। তার কারণ হচ্ছে এটা এই ধরনের কাজকর্ম তৃণমূলরাই করে। তৃণমূলদের এখন পায়ের তলায় মাটি নেই, মানুষ সঙ্গে নেই, তাই যে কোনো ভাবে জিততে হবে, তাই যে কোনো পদ্ধতি তারা অবলম্বন করার চেষ্টা করছেন। সেটা নির্বাচনের ফলাফলই প্রমাণ তাই করবে। ইভিএম আজকে তাদের দলীয় বাড়িতে রেখে দিচ্ছেন।
আমি অরূপের কাছে আসবো। অরূপ, এটার যুক্তি ব্যাখ্যা কি থাকতে পারে? শুনুন, যুক্তি ব্যাখ্যা যাই থাকুক না কেন, সে তৃণমূল কংগ্রেসের কর্মী না সেটা নির্মলদা নিশ্চিতভাবে উলুবেরিয়ার মধ্যে থেকে তিনি তার অবজারভেশন বলেছেন। ইন অ্যাডিশন টু দ্যাট, আমরা ভুলে যাইনি কদিন আগেই আসামে যখন নির্বাচন হয়েছে বিজেপির প্রার্থীর গাড়ি থেকে ইভিএম উদ্ধার হয়েছে ভোট শেষ করে যখন ইভিএম যাচ্ছে। এক, দ্বিতীয়ত আজকে ইভিএম কমিশনিং বা মনিটরিং এর সম্পূর্ণ সোল রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনের। সেক্টর অফিসার বা অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার তারা কোন দৃষ্টতায় একজন সাধারণ মানুষ, সে তৃণমূলের কর্মী হতে পারেন, না হতে পারেন, বিজেপির কর্মী হতে পারেন, তার বাড়িতে ইভিএম গেলে তার দায় এবং রেসপন্সিবিলিটি একমাত্র নির্বাচন কমিশনের। যে নির্বাচন কমিশন বিজেপির দলদাস, আজকে সেই নির্বাচন কমিশন হ্যাজ টু অ্যান্সার কোন যুক্তিতে, কোন লজিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মতো জিনিস, যা গণতন্ত্রের অন্যতম পবিত্র পীঠস্থান, যে নির্বাচনে ভারতবর্ষে একটা অঙ্গরাজ্যের সরকার নির্ধারিত হবে, তার ইভিএম একজন মানুষের বাড়িতে পাওয়া যাবে, তার রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনারকে নিতে হবে। আপনারা ডিজাইন করছেন, অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে। অনুপম, অ্যাকচুয়ালি তৃণমূলের সবসময় যেটা যুক্তি থাকে যে আমি তো চুরি করবো, গৃহস্থ কেন সজাগ হলো না, তো এক্ষেত্রেও কিছুটা তাই। আর যেটা হয় কি যে পার্টির কেউ যতক্ষণ চুরি করে দলের জন্য সম্পদ আর্ন করছে ততক্ষণ অবধি সে পার্টির কর্মী। যেই ধরা পড়ে গেল তখন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ট্রেডিশন যে তাকে ডিজোন করে দেওয়া, সে পার্টির কেউ না। আগে হয়েছিল যে এর আগে মানে পশ্চিমবঙ্গ, অনুপম যদিও এ রাজ্যের নয়, কিন্তু এই খবরটা সারা দেশে ছড়িয়েছে। ভোট হয়ে যাওয়ার পরে রিপোল করতে হয়েছে কারণ বিজেপি নেতার গাড়িতে ইভিএম পাওয়া গেছে। না, আমি বলি পশ্চিমবঙ্গ নিয়ে যখন কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের ব্যাপারটা আগে শেষ করি। এটাও হয় না, আমি বলি পশ্চিমবঙ্গবাসীর এতদিন অবধি অভিযোগ ছিল যে তারা বুথ অবধি পৌঁছতেই পারে না, তাদের ভোটটা অন্য কেউ দিয়ে দেয়। এবারে যেহেতু এবারের কেন্দ্রীয় বাহিনী খুব ভালো রোল প্লে করছে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে, অতএব তৃণমূল দেখলো যে মানুষ তখন মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে। বলছেন আপনি অনুপম, এটা আরে অরূপ আসবো। অনুপম হাজরা বিজেপি নেতা বলছেন মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে, কিন্তু আজ অন্য কথা শুনেছি দীপক হালদারের মুখে। দীপক, আপনি সকাল থেকে অভিযোগ করেছেন মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রথম ফেজে এবং দ্বিতীয় ফেজে নিশ্চিত করে নির্বাচন কমিশন বাহিনীকে দিয়ে ভালো কাজ করেছেন। দেখলাম নিশ্চিত করে নির্বাচন কমিশন তারা হচ্ছে ভালো কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে যারা কন্ট্রোল করেছেন বা কন্ট্রোল করার দায়িত্বে ছিলেন, তারা আমি মনে করছি তাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে পারেননি, ব্যবহার করেননি, এবং এটা পরিকল্পিতভাবে কোনো চাপের কাছে তারা মাথা নত করেছেন। আপনি তো অভিযোগ করেছেন বাহিনীর বিরুদ্ধে। ইয়েস, বলেছি কি অভিযোগ ছিল? এই যে বাহিনীরা নিজেরা তো পশ্চিমবঙ্গে কাজ করে না, তাদেরকে যাদেরকে দায়িত্ব ছিল কাজ করেছে। বিষয় হচ্ছে এই যে যথাযথ সময়ে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি করে মানুষ ভোট দিতে পারছিলেন না, সেই সব জায়গাগুলোতে বাহিনীকে দেখা যায়নি। যেখানে 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 মানুষ হচ্ছে ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোটার লিস্ট কেড়ে নেওয়া হচ্ছে, ভোট মানে যেটা হচ্ছে তাহলে আপনাদের অবস্থান আর তৃণমূলের অবস্থানে তফাৎ কোথায়? শওকত মোল্লা তো এক অভিযোগ করেছেন। শওকত দা, আমি আসবো দীপক দা। শওকত দা, না, আমি প্রথমেই বলি যে মানুষ কত, মানে দীপক বাবুর কথা আর ওই অনুপম বাবুর কথা শুনছিলাম, যে মানুষ গিরগিটির মতো কত রং পাল্টাতে পারে সেটা আমি অন্তত আজকের এখানে বসে শুনতে পাচ্ছি। কারণ এখানে ইভিএম কার বাড়ি যাবে, কার বাড়ি থাকবে, সেটার দেখার দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। তাহলে ইলেকশন কমিশন নিশ্চিতভাবে সে যে অফিসার হোক আর যে হোক, সে যখন একজনের বাড়ি নিয়ে গেল, সে যে তৃণমূল কংগ্রেসের কর্মী, তার গ্যারান্টি কোথায়? স্বাভাবিক কারণে এটা পরিকল্পিত ঘটনা, পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস যা অভিযোগ করছে, যে তরজা, এটা কিন্তু শুধু এই স্তরে নয়, এই তরজা একেবারে সর্বোচ্চ স্তরে। তৃণমূল সুপ্রিমো বনাম नरेंद्र मोदी, देखो बोल रहा है बीजेपी को वोट दो, नहीं तो आपको हम देख लेंगे। तुम क्या देख लेंगे? एक दिन के लिए आया, एक दिन का मेहमान है, कल तुम चला जाओगे। जिस केंद्रीय वाहिनी की मांग आप खुद करती थी, आज उन पर गुस्सा कर रही हैं। ये दिखाता है कि आप चुनाव हार चुकी है। কুরুক্ষেত্র উত্তরবঙ্গ, একই দিনে প্রচার যুদ্ধে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেই কোচবিহারে। তৃতীয় দফার ভোটের দিন উত্তরবঙ্গের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর।
কিভাবে সুজাতা মণ্ডল একটা তপশিলি মেয়ে, তার মাথা তোমরা, তার সিকিউরিটির মাথা তোমরা ফাটিয়ে দিয়েছো, তাকে মেরেছো। তুমি নাজবুল আমার ক্যান্ডিডেট খানাকুলে, তাকে তোমরা মেরেছো। শওকত মোল্লাকে বলছে ইলেকশনের ক্যান্ডিডেট, তাকে বলছে বুথে ঘুষনে নেই দেঙ্গে, খালি বিজেপি কো দেঙ্গে। চালাকি হচ্ছে এটা। জোট বাঁধুন, তৈরি হন। এই উত্তরবঙ্গের সভা থেকেই তৃণমূল নেত্রীকে জবাব দেন নরেন্দ্র মোদী। दीदी यहाँ शांतिपूर्ण मतदान हो रहा है, 80% से लोग ज्यादा मतदान करने जा रहे हैं और आप परेशान हो, आप गर्व नहीं कर रहे हो। यही बताता है दीदी कि आप चुनाव हार रही हो। আপনাকে ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে, আপনাকে অত্যাচার করছে। ওইখানকার যে কমান্ড্যান্ট আছে তার বিরুদ্ধে মনে রাখবেন আপনারা এফআইআর করুন। পরশুদিন নাড্ডা এখানে এসেছিল মিটিং করতে, আসতেই পারে, দেখেছে একটা মিটিং এও লোক নেই। এবার দিল্লিতে গিয়ে মিটিং করেছে, করে সিআরপিএফ কে বলে দিয়েছে যাও যাকে বুথ ক্যাপচার করো। जिस ईवीएम ने वाम के शासन को उखाड़ फेंकने में आपकी मदद की, आज आपको उस ईवीएम से भी समस्या होने लग गई, तो मामला पक्का है कि आपका खेला शेष है। একদিকে যখন তৃণমূল নেত্রীর বারবার নিশানায় নির্বাচন কমিশন, অন্যদিকে কোচবিহারের সভা থেকেই আবার সেই নির্বাচন কমিশনকেই দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিনের শুরুতেই কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার হচ্ছে, কমিশনে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না, কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বাহিনী বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে, ভোটারদের বিজেপিতে ভোট দিতে প্রভাবিত করছে। সোশ্যাল মিডিয়া থেকে প্রচার সভা, দিনভর তরজার কেন্দ্রে সেই কেন্দ্রীয় বাহিনী। নিউজ 18 বাংলা। আসুন সরাসরি আলোচনায় আসি। নির্মল মাঝি আমাদের সঙ্গে রয়েছে। নির্মল দা, মোটের ওপর ভোট ভালো হয়েছে দক্ষিণ 24 পরগনায়। হ্যাঁ, ডেফিনেটলি কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে, কিন্তু ভোট ভালো হয়েছে এটা নরেন্দ্র মোদীও বলছেন এবং বিজেপি শিবিরের এটাই ধারণা। যাই বলুক, আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী পুরো কেন্দ্রীয় সরকারের হাতের পুতুলের কাজ করেছে। আমার ওপরে যখন হামলা হচ্ছে, 1 ঘন্টা ধরে আমি যখন পুলিশ প্রশাসন এবং ইলেকশন অবজারভারকে ফোন করছি স্পট থেকে, তখন 1 ঘন্টা পর্যন্ত কোনো কেন্দ্রীয় বাহিনীর আশেপাশে দেখা যায়নি। পুলিশ নীরব দর্শকের কাজ করেছে। আমি ওখানে মার্ডার হয়ে যেতাম। বাস দিয়ে, লাঠি দিয়ে, রড দিয়ে আমার উপর হামলা হয়েছে। আমার 2জন পিএসও হেড ইনজুরি নিয়ে মারাত্মক আহত অবস্থায়, মৃত্যু পথযাত্রী মুমূর্ষু অবস্থায় আমতা হাসপাতালে এইচডিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে। আমার ঘাড়ে, আমার কোমরে এবং আমার বুকে ব্রেন ট্রমা, অ্যাবডোমেন পর্যন্ত ইনজুরি রয়েছে। বেশ, সপ্তর্ষি। দেখুন, অরূপদা যে কথাটা বলেছে একদম বাস্তব কথা। নির্মলবাবু এলাকা সম্পর্কে খুব ভালো জানেন, সেই জন্য আমরা দেখেছিলাম যে কলকাতার পিজিতে কার চিকিৎসা হয়েছিল। সুতরাং মানুষের কাছ থেকে যে তৃণমূল সরে গেছে, এটার আরও একটা প্রমাণ কেন জানেন তো? ইভিএমটা বাড়িতে, এর বাস্তব কারণ হচ্ছে আমফানের সময় চালের বস্তা দেখেছিলাম কার বাড়িতে গেছে, সিন্ডিকেটের টাকা কার বাড়িতে গেছে। ঠিক একইভাবে তৃণমূল এটা মনে করেছিল এটা ওদের নিয়ে যাওয়ার মতন সম্পত্তি। এটা যে মানুষের গণতান্ত্রিক অধিকারের একটা পদ্ধতি, এটা কোনোদিন বিশ্বাস করে না। এবং রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, এটা শেখা উচিত তিনাদের। এরা 2010-এ এই কথা বলে 11ই ক্ষমতা এসেছে। তার সিকিউরিটি যে গুরুতর আহত, সেটা তো ক্যামেরা বন্দী ছবি। না, 100 বার ক্যামেরা বন্দী। মানুষ ওখানে স্বতঃস্ফূর্ত, উনি প্রভাবিত করতে গেছেন এলাকার মানুষকে। আজকে কেন্দ্রীয় বাহিনীর কাছে তৃণমূলের এত বেশি রাগ কেন? যেখানে যেখানে ছাপ্পা ভোট হচ্ছে, যেখানে ভোট আটকানো হচ্ছে, সেখানেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। পেলাম যে আমার 2জন ভোটার, কেন্দ্রীয় বাহিনী তখনই তার উপর রাগ হচ্ছে। আমার 2জন দলীয় কর্মী ইনজিওর্ড হয়েছে, আমি দেখতে গেছিলাম। প্রভাবিত করার কোনো ব্যাপার নেই। 100 বার প্রভাবিত করেছেন। আপনার ওই সময় ওখানে দাঁড়িয়ে থাকা, ওইভাবে ঘুরে যাওয়া, অত দলবল নিয়ে ঘোরার কোনো দরকার ছিল না। আপনি 100 ফুটের মধ্যে এই জিনিসটা হয়েছে, সেটা মাথায় রাখুন। আমার সঙ্গে শওকতদা, দেখুন, একটা বিষয় হলো যে বাংলাতে যে নির্বাচনের নামে একটা প্রহসন চলছে, সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। কারণ দেশের প্রধানমন্ত্রী
ইলেকশন কমিশনকে নিজের আঙুলের মতো যেভাবে ইউজ করছে সেইভাবে ইউজ হচ্ছে। স্বাভাবিক কারণে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে উস্কানি দিচ্ছে, ফলে বিজেপির যে সমস্ত কর্মীরা আছে বুঝে গেছে যে মারপিট করে, দাঙ্গা করে, খুনোখুনি করে, প্রার্থীদের মেরে ভয় দেখিয়ে ক্ষমতায় জিততে হবে। এছাড়া আর কোনোভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। এটা আজকের আমরা মনে করি লোকসভার ভোটটা একটু খেয়াল করুন দাদা। তাই অনুপম বাবুরা যারা আছে, শওকত সাহেব, পঞ্চায়েতের ভোটটা আর আপনার 2019-এর লোকসভাটা একটু মাথায় রাখুন, কিভাবে মানুষের গণতন্ত্র আপনি খর্ব করেছিলেন। বেশ দূরে আছেন, এটা লজ্জা আমাদের কাছে। একবার বলে শুনতে পাবেন। বলতে দিন একটু বলতে দিন। গণতন্ত্রের কথা আজকে যারা বলছে তারা সরাসরি একজন মহিলা প্রার্থীর মাথায় লাঠি মারছে, আরেকজন প্রার্থীকে মেরে দিচ্ছে, মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, তার সিকিউরিটিকে। আপনাদের প্রতিনিধি আপনিও তো ছিলেন তখন, পাপিয়া অধিকারী যখন ছিলেন, শওকত দা পাপিয়া তো অক্লান্ত আপনাদের বিরুদ্ধে অভিযোগ। আমি দীপক হালদারের রিঅ্যাকশন নেব। দীপক দা, আসবো নির্মল দা। দীপক দা, ব্যাপারটা হচ্ছে এই যে শওকত বাবু যে কথাটা বললেন, সেটা হচ্ছে সারা বাংলার মানুষ জানেন এবং ডায়মন্ড হারবারের মানুষ প্রত্যক্ষ করেছেন 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে কিভাবে গণতন্ত্র গলা টিপে খুন করা হয়েছে, এবং তার মূল নায়ক ছিলেন এই শওকত মোল্লা সহ আরও কিছু নেতা যারা মানুষকে ভোট দিতে দেয়নি, বাহিনী পাঠিয়েছেন। শওকত মোল্লা নিজের কেন্দ্র থেকে ডায়মন্ড হারবারে বাহিনী পাঠিয়ে মানুষকে ভোট দিতে দেয়নি। ওনার সে কথা মনে রাখা উচিত। 2019-এর লোকসভা নির্বাচনেও শওকত বাবু নিজের লোক পাঠিয়ে ভোট করেছেন এখানে ডায়মন্ড হারবারে, মানুষকে ভোট দিতে দেয়নি। তো আজকের হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, ডায়মন্ড হারবারের গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্রকে গলা টিপে খুন করা হয়েছে। এটা শওকত বাবুদের ভালো করে জানা উচিত, বোঝা উচিত এবং এটা উনি নিজের দায়িত্বে করেছেন। আমি আসবো শওকত দা। আরে উনি 18 সালে কোথায় ছিলেন? উনি ডায়মন্ড হারবারের বিধায়ক ছিলেন। গিরগিটির মতো রং পাল্টে এত তাড়াতাড়ি কি করে বলতে পারছেন? লজ্জা শরম তো মানুষ একটু বেহায়া হয়ে যায়। আমি ওই পঞ্চায়েত নির্বাচনে যাইনি, লজ্জা আপনার থাকা উচিত, লজ্জা আপনার থাকা উচিত। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে দর্শকের শুনতে পাবেন না, কি বলবেন এক্ষুনি অভিযোগটা শুনুন শওকত দা। লজ্জা থুতুটা আমাকে বলতে দিন, তারপর আপনি বলবেন। আপনি বলবেন দীপক দা, আপনার লজ্জা থাকা উচিত, আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। যেভাবে পশ্চিমবঙ্গের এবং ডায়মন্ড হারবার গণতন্ত্রকে গলা টিপে খুন করেছে, আজকের গেরুয়া জামা পরে ধর্মের দোহাই দিয়ে যে ধরনের কথা বলছেন, আজকে এত তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হলে? ডায়মন্ড হারবার বিডিও অফিসে যায়নি, মনে রাখতে হবে আপনাকে। চেঞ্জ কেন হয়েছে? আপনার লজ্জা থাকা উচিত, আপনার লজ্জা থাকা উচিত। আপনার বিধানসভাতে আপনি যদি 20 সালে 21 সালে কথা বলতেন আমি মানতাম। আপনি 18 সালে নিজে বিধায়ক, আপনার লজ্জা থাকা উচিত। আপনার নেতৃত্বে আজকের শোনেন বলতে দিন, আমাকে বলতে দিন। চিৎকার করলে হবে না, দীপক দা বলবেন। চিৎকার করলে হবে না, আপনার কথা বলা উচিত নয়। আপনি কি কথা বলবেন? বিউটি একটু বন্ধ করতে বলুন, আমাকে বলতে দিন। বলুন। ভূতের মুখে রাম নাম শুনতে তো আমরা অভ্যস্ত, এটা আমরা জানি। দীপক বাবুর মুখে এই ধরনের কথা কিভাবে মানায়? উনি তখন 2018 সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি রোলিং পার্টির বিধায়ক, তিনি তখন সম্পূর্ণ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আজকের তার মুখে এই ধরনের কথা শুনছি, এটা আমার ঘৃণা লাগছে, ভাবতে লাগছে যে একজন মানুষ রাজনৈতিক রং বদলানোর পর সে কতটা নিচে নামতে পারে, সেটা অন্তত আজকে দীপক বাবুর কথা শুনে আমার অন্তত মনে হয়েছে। এতে রাজনীতির আজকের মানুষের রাজনীতির প্রতি যে বিশ্বাস, যে ভালোবাসা, যে আস্থা, আজকের এই দীপক বাবুদের মতন গিরগিটিদের জন্য আজকের রাজনীতির এই আস্থা মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলছে। স্বাভাবিক কারণে দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, দেশের গৃহমন্ত্রী মিথ্যে কথা বলছেন, আর বিজেপির যত নেতা আছে তারা মিথ্যার ফুলঝুরি ছোটাচ্ছেন। এটাই হচ্ছে আজকের বাংলার অবস্থা। দীপক দা, আপনার হচ্ছে বোঝা উচিত, পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছিল ডেকে বলা হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করতে হবে। আমি তার প্রতিবাদ করেছিলাম এবং বলা হয়েছিল তাহলে আপনাকে নির্বাচন করতে হবে না, নির্বাচন কি করে করতে হবে আমরা দেখে নিচ্ছি। সেখানে আপনি দায়িত্ব নিয়েছিলেন, আপনার মতো নেতারা দায়িত্ব, আপনার মতো নেতারা দায়িত্ব নিয়েছিলেন, জাহাঙ্গীরের মতো নেতারা দায়িত্ব নিয়েছিলেন।
বলেছিলেন যে কি করে ভোট করতে হয় আমরা দেখে দেবো। আপনি বলেছিলেন এবং দীপক হালদার 1 মিনিটের জন্য দুটো বিডিও অফিসে যায়নি, কিন্তু এর প্রতিবাদ করেছিল বলেই 1 মিনিটের জন্য দুটো ব্লক অফিসে আমি উপস্থিত হইনি। এর তীব্র প্রতিবাদ করেছিলাম, তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমার কথা শোনা হয়নি। আপনারাই লোক পাঠিয়ে গণতন্ত্রকে গলা টিপে খুন করেছেন। আপনি ডায়মন্ড হারবার মানুষকে জিজ্ঞেস করবেন, আপনার লজ্জা থাকা উচিত, আপনি কি করেছিলেন জীবনতলায় মনে আছে? জীবনতলায় কি করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ ভেঙে দিয়েছিলেন, মনে আছে? সেই সময় আপনি কি করেছিলেন? লজ্জা তো আপনার থাকা উচিত। যে আমাদের মিটিং এটা বাংলার সংস্কৃতিতে নতুন নয়, কিন্তু এটা চলছে। আজ দক্ষিণ 24 পরগনায় নির্বাচন ছিল। দক্ষিণ 24 পরগনা দুই দাপুটে নেতা, এখন দুজনে আলাদা দলে, কিছুদিন আগে দুজনে এক দলে ছিলেন, তারা একে অন্যের দিকে কাদা ছিটোচ্ছেন। কিন্তু বাংলার আম জনতার প্রশ্ন, আমি অনুপমের কাছে আসি। অনুপম, আমরা রাজ্য পুলিশ, তোমরা বারবার বলেছো রাজ্য পুলিশ দিয়ে কোনোদিন নিরপেক্ষ ভোট সম্ভব নয়, এবং সত্যি সত্যি প্রতিদ্বন্দ্বীহীন ভোট পঞ্চায়েত নির্বাচনে বাংলা দেখেছে। এলো সেন্ট্রাল বাহিনী, মানুষ ভাবলো এবার একটা সুষ্ঠু নির্বাচন। আর কোথা থেকে পুলিশ আনলে বাংলার মানুষ স্বস্তি পাবেন ভোটে? সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জিজ্ঞেস করতে চাইছি না। আপনাদের কাছেও তো প্রশ্ন। না, কারণ ব্যাপারটা হচ্ছে যে এবারের ভোটের যদি ভায়োলেন্সের ইনসিডেন্টস দেখা যায়, মানে ফ্রিকোয়েন্সি যে পরিমাণে আছে, আপনিও কিছুক্ষণ আগে স্বীকার করেছেন যে এবারের বিধানসভা ভোট অন্যান্য বারের থেকে অনেক বেশি ভায়োলেন্স ফ্রি হয়েছে, অনেক, মানে যে পরিমাণে। কারণ ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরো ভেঙে গেছে, কারণ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনি কোনো আইনের তোয়াক্কা করেন না। এত গভীর মানে পাঁক থেকে এই কেন্দ্রীয় বাহিনী আসে মাত্র 1 মাস থেকে 1.5 মাসের জন্য, বাকি বছরের 10-11 মাস তো রাজ্য পুলিশ শাসন করে রাজ্য। তো সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে এবং সেই রেজাল্ট বলে দিচ্ছে। কারণ এবারের ভোটিংয়ের যদি পোলিং পার্সেন্টেজ দেখেন, 80%-এর ওপরে, অন অ্যান অ্যাভারেজ 80% পোলিং হচ্ছে। এখান থেকে প্রমাণ করে যে মানুষ এবারে নিজের ভোটটা নিজে দিতে পারছে। শত উস্কানি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা বোনেরা এখন হাতা খুন্তি নিয়ে, এখন তবুও বেশ বিজেপি নেতা সত্যি তারা দাবি করছেন তুলনামূলক ভালো ভোট এ রাজ্যে নির্বাচনে দেখছে, কিন্তু ভোটের ঠিক যেখানে যেখানে ভোট সেখানে না হলেও দুবরাজপুর, বীরভূম, সেখানে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, জাগিরে ধুমধুমার উত্তেজনা। আমি আসবো তৃণমূল নেতাদের কাছে এর উত্তর নেব একটা ছোট্ট এই প্রতিবেদনের পর। রণক্ষেত্র বীরভূমের লোবা গ্রাম, বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশ আধা সেনা সংঘর্ষ, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। মঙ্গলবার সকালে লোবা গ্রামে উদ্ধার হয় এক বিজেপি কর্মীর দেহ। পাতিহাট ডোম নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় পুকুরের ধার থেকে। বীরভূমে শেষ দফায় ভোট, তার আগে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ছড়ায় উত্তেজনা। পুলিশ দেহ উদ্ধারে এলে বাধা দেন বিজেপি সমর্থকরা, ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের দাবি আহত হয়েছেন তাদের 10 কর্মী, আহত হন বেশ কয়েকজন গ্রামবাসী। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের নেতারা রাতের অন্ধকারে তাকে হত্যা করেছে। তৃণমূলের পায়ের নিচে মাটি চলে গেছে, তারা ওরা এই খুন লীলায়, মানে হত্যা লীলায় ওরা মেতেছে। আমাদেরকে বিজেপি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করছে। আমাদের দাবি হচ্ছে যে নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া। সে আমাকে বলছে তুলালুর সাথে আমার ঝামেলা হয়েছে না, আমি বললাম কৃষিকে নিয়ে ঝামেলা হলো না, আমাকে বলছি পার্টি থেকে তোকে বাই করে দেবো। কে ডাকছে বলেছিল? হ্যাঁ, ও বললে যে আমাকে দুলাল ডাকছে, আমার দুলালই মেরেছে। 2012 জমি অধিগ্রহণ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের লোবা গ্রাম। গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, গুলিবিদ্ধ হন 3 গ্রামবাসী। বীরভূমের পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2012-র পর 2021 ফের উত্তপ্ত লোবা। আবারও সেই লোবা, আর এবার লোবা গ্রাম পঞ্চায়েতের ঝাউডাঙ্গা মোড়ে পুলিশের গুলি চালানোর অভিযোগ। বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন যারা বিজেপি কর্মী, অন্যদিকে পুলিশ কর্মীরাও কিন্তু ইটের আঘাতে আহত হয়েছেন। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। অরূপ, আমি আসবো নির্মলদার কাছে, তার আগে অরূপ, দিনহাটাতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। আমি প্রথমেই বলছি যে কোনো মানুষের মৃত্যু কখনোই কাম্য হতে পারে না, দুর্ভাগ্যজনক, দুঃখজনক। দিনহাটাতেও ঠিক একইভাবে বিজেপির নেতার মৃত্যুর পর একই অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস খুন করেছে।
অথচ পুলিশ অবজারভার, স্পেশাল পুলিশ অবজারভার নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যিনি রয়েছেন বিবেক গুপ্তা রিপোর্ট দিয়েছেন সরাসরি যে তিনি টিকিট না পেয়ে বিজেপির মানসিক অবসাদে ভুগছিলেন এবং একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, সেই মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন। এটা আমাদের রিপোর্ট নয়, স্পেশাল পুলিশ অবজারভারের রিপোর্ট। আসলে মৃত্যু নিয়ে রাজনীতি এই রাজ্যের বুকে তো আমরা নতুন দেখছি না। আমি দীপক বাবুর উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলায় একটা প্রবাদ আছে, দীপক বাবু তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আজকে দীপক বাবু বিগত 5 বছরে ডায়মন্ড হারবারের মানুষ আপনাকে ডায়মন্ড হারবারের বুকে মুখ দেখতে পায়নি। আজকে নির্বাচনের আগে জার্সি বদল করে এখানে আসলে দীপক বাবু চেহারায় ফ্রাস্ট্রেশন প্রশ্ন। আজকে প্রথমে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন, আর এখানে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজনৈতিক ব্রাউনি পয়েন্ট কুরন আর যাই কুরন, ডায়মন্ড হারবারের মানুষ আপনাকে রিজেক্ট করছে, আপনার মুখের চেহারায় তা পরিষ্কার প্রমাণিত হয়ে যাচ্ছে। আর ওনারা বলছেন পঞ্চায়েত নির্বাচন, আদালতের রায়, মহামান্য হাইকোর্টের রায় পঞ্চায়েত নির্বাচন এ রাজ্যে বৈধতা পেয়েছে। 10 বছর নাকি ভোট হয়নি, তাহলে 2019 নির্বাচনে 18টা সাংসদ কি করে হলো? অভিযোগ করছেন, 10 বছর যদি ভোট না হয়ে থাকে, সেটাও কিন্তু সেন্ট্রাল বাহিনী ছিল, সেটাও তো কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোট হয়নি 2019 কেন্দ্রীয় বাহিনী ভোট হয়েছে, ভুলে যাচ্ছেন না। আপনি যেটা বললেন আপনার জানা উচিত, গত 5 বছর ডায়মন্ড হারবারের মানুষ আবার মুখ দেখতে পেয়েছে কিনা জিজ্ঞেস করবেন ডায়মন্ড হারবারের গণদেবতার মানুষকে। তার কারণ আমি একটা দিনের জন্যও কিন্তু আবার ডায়মন্ড হারবার ছেড়ে যায়নি। সকাল 8টা থেকে রাত্রি 8টা-10টা পর্যন্ত আমার জনসংযোগ কেন্দ্রে বসে থেকে এবং বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি কিনা ডায়মন্ড হারবারের মানুষ তার উত্তর দেবেন। আপনার মতো একজন কেউ শুধুমাত্র ওই বিজেপির বিরুদ্ধে বলতে হবে বলে টিভির পর্দায় এসে কথা বলে এটা বড় কথা নয়। আমি কোভিডের সময় থেকে শুরু করে আমফানি ঝড় থেকে শুরু করে প্রশ্ন করতে চাই সকলের উদ্দেশ্যেই। আজকে থার্ড ফেজ ভোটে আমরা দেখছি সকাল থেকে এক জায়গায় খুনোখুনি, যেখানে ভোট হচ্ছে বা যেখানে ভোট হচ্ছে না, বা প্রার্থীকে পর্যন্ত মারা হচ্ছে, এরকম রকমের মানে উভয় পক্ষ দুজনকে কাদা ছুটছে। তো আমরা সাধারণ মানুষ হিসেবে আমি প্রশ্ন করতে চাই যে আমাদের সুরক্ষাটা তাহলে কোথায়? আমরা যে ভোট দিতে যাব, যেখানে প্রার্থী নিজে আক্রান্ত হচ্ছেন, সেখানে আমরা কি এতে যাব? এই প্রশ্নটাকে সাবস্ক্রাইব করবে একটা ভিডিও, আমি আগে ভিডিওটা দেখাবো, তারপর আসবো এর উত্তর নিতে। ভিডিওটা কি, এক ভোটারকে কিভাবে শাসানো হচ্ছে দেখুন। আমার এলভেস্টার কোন ভাঙলি কেন বল? কে ভেঙেছে তো? তো ভেঙেছে। কে ভেঙেছে তো এলভেস্টার? এলভেস্টার কোন ভাঙলি কেন বল? তো ভেঙেছে, তাহলে তোরা কিছু করলি নি কেন? তোরা ভেঙেছিস তুই? আমরা ভেঙেছি। আমরা ভোটটা দেব না কেন? তো ভেঙেছে। এই জিনিস আমি বলছি তুই যাচ্ছিস। তোর দলের লোকরাই তো ভেঙেছে। যাচ্ছিস ভালো জিনিস। কাদের দলের? আমি পরে কিন্তু আমি বলছি এর যে এফেক্ট পড়বে এটা সামলাতে পারবি তো? হ্যাঁ সামলাবো, যা যা সামলাবো, যা। কি করবি? আমার কি করব না করব সবলা বুঝবি কোন তাহলে? কি করবি না কি করব বুঝতে পারবি কোন? তোর ভালো না বলে কি করব বুঝতে পারবি কোন? আচ্ছা যা করবি, যা। একজন সাধারণ ভোটার দেখলেন, তাকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। শওকত মোল্লা হাত তুলেছিলেন একটু আগে, উত্তর দিন। না, আমি প্রথমেই বলি যে গোটা পশ্চিমবাংলায় যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট হচ্ছে, যেটা বিগত আমরা 19 সালেও দেখেছি, আমরা 21 সালেও দেখছি, আমরা 16 সালেও দেখেছি। কিন্তু একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করছি, বিজেপির কিছু নেতা আছে যাদের পায়ের তলায় জমি নেই, পায়ের তলায় মাটি নেই। ঘুরে ফিরে একটা বিষয় হলো যে সেন্ট্রাল ফোর্স আসছে, সেন্ট্রাল ফোর্স এসেছে, সব কিছু সেন্ট্রাল ফোর্স করছে, সিআইএসএফ করছে। আমি আজকে তাদেরকে প্রশ্ন করি যে আজকের আমার বিধানসভা এলাকায় যেভাবে আজকে সরাসরি বোমবাজি, সরাসরি রাস্তার পাশে তাজা বোম, আমি বারে বারে সেটা আপনাদের ক্যামেরাতে আপনারা দেখেছেন, আপনারা টিভির পর্দায় দেখিয়েছেন, আমরা একবার কোনো সিআইএসএফ পাইনি, কাউকে পাইনি। এবং প্রতিনিয়ত যেভাবে ভোটের একদিন আগে কোথাও সিআইএসএফ, কোথাও বিজেপি নেতারা, কোথাও সংযুক্ত মোর্চার নেতারা যেভাবে ভোটারদের ধমকি দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করেছে, যেটা আমরা বিগত দিনে বিগত সময়ে কখনো দেখিনি, এবারে নির্বাচনে আমরা দেখছি। অথচ বিজেপির নেতারা দেখুন, একটা জিনিস হচ্ছে ওনারা যে জিনিসগুলো নিয়ে বিজ্ঞাপন করেছেন সেগুলো তাদের কাছে বুমেরাং হয়ে ফিরে এসেছে। মা মাটি মানুষের কথা বলেছেন। আপনি দেখুন শোভা মজুমদার, বিরাটির যে ভদ্রমহিলা, 85 বছরের ভদ্রমহিলা, তৃণমূলের গুন্ডা বাহিনীর কাছে মার খেয়ে তিনি মারা গেলেন। ঠিক আজ একই জিনিস দেখতে পাওয়া গেল মাধবী আদকের সঙ্গে। তার ছেলেকে খুঁজতে এলো, পেলেন না, তার বৃদ্ধ মাকে মারলো। এটা হচ্ছে তৃণমূল একই জিনিস করেছে, একইভাবে করেছে।
করেছে। আপনি নন্দীগ্রাম, আমার নাম তোমার নাম নন্দীগ্রাম, মমতা ব্যানার্জির বালিরেখা বলে দিচ্ছে নন্দীগ্রামের ফল। প্রত্যেকটা জিনিস মাটি কি করে সিন্ডিকেট করতে হয়, মাটি চুরি করতে হয় কি করে, মানুষের কি করে মাটির অধিকার করতে হয়, এটা তৃণমূলের এর জন্য সব থেকে ভালো একটা ব্র্যান্ডিং। থার্ড হচ্ছে মানুষের জন্য, মানুষের কথা যদি ভাবতো তাহলে এই যে মানুষের মধ্যে এই মৃত্যু মিছিল দেখা যেত না। আজকে পশ্চিমবঙ্গের বাতাসে আপনি পাবেন বারুদের গন্ধ। আগে কষ্টে সব বিজেপি কষ্টে না, মানুষের কথা ভেবে, মানুষের সেবা করতে চাই বলে ভোটার আপনি বলতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে মেয়েটি এত কথা বলছেন, শওকতদা সারাদিন ধরে অভিযোগ কার বিরুদ্ধে ছিল? আইএসএফের বিরুদ্ধে, জগদ্দলে আইএসএফের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। সবকিছু আমি আসবো, সব ক্ষেত্রে উনি রাজনীতি করছেন। প্রশ্নের উত্তরটা কিন্তু হলো না। ও প্রশ্নটা করেছিল সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। আমি জানি না ওই ভিডিও যার হোক, তিনি যে দলেরই সমর্থক হন না কেন, আজকে উনি ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে, সেই জায়গায় এরিয়া ডমিনেশন করার কথা কার? সেন্ট্রাল ফোর্সের। এবং সেই জন্যই মানুষ ভোট দিতে পেরেছেন। সেই জায়গায় করতে দিন। সেই জায়গায় দাঁড়িয়ে একজন সাধারণ ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা দায়িত্ব যেরকম সেন্ট্রাল ফোর্সের, একইভাবে আমার দলের প্রার্থী যদি কোনো কেন্দ্রে যায় তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনারের। সকাল থেকে দেখছি আমাদের প্রার্থীর মাথায় লাঠির বাড়ি পড়ছে, নির্মল মাঝি মাথায় হেলমেট পরে থাকতে হচ্ছে। এই হেলমেট আসলে ভারতবর্ষের গণতন্ত্র তার মাথায় পড়েছে। এটাই দরকার ছিল পশ্চিমবঙ্গে। না, এটা ঝগড়ার জায়গা নয়, এখানে ঝগড়া এলাউড নয়, এটা আলোচনা সভা। সপ্তর্ষি বলতে দেব, থামুন। অনুপম, প্রথম কথা হচ্ছে শওকত বাবু আজকে খুব চিন্তাগ্রস্ত হয়ে গেছেন। মানে বিজেপি তো ছেড়েই দিন, উনি আইএসএফ কেও প্রতিদ্বন্দ্বী ভাবছেন, মানে তৃণমূলের অবস্থা এত তলানিতে। তো শওকত বাবুকে ঠিক এক বছর না, কয়েক মাস আগেকার ঘটনা মনে করে দিতে চাই যে ওনার বিধানসভা এরিয়ার উপর থেকে আমরা যাচ্ছিলাম আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজিকে নিয়ে কোনো একটা সভা করতে। সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতির উপরে যেভাবে আক্রমণ হয়, সেই কনভয়ে আমিও ছিলাম, আমার গাড়িও ভাঙা হয়। এবং এই শওকত বাবু যিনি এখন বোমা দেখতে পাচ্ছেন, আমি জানি না এই বোমাগুলো হয়তো এবার আর ইউজ হবে না বলে বাধ্য হয়ে ফেলে রেখেছেন রাস্তায়, কারণ কেন্দ্রীয় বাহিনী এতটা আসবে সেটা শওকত বাবু হয়তো আশা করেননি। এই শওকত বাবুর জায়গাতেই আমরা আক্রান্ত হই। এবং আমি উত্তর নেব, কিন্তু যে প্রশ্ন জনতার দরবার থেকে উঠে এসেছিল, মানুষের কথা কারা ভাবছেন? নিজেদের কথা ভাবছেন। হ্যাঁ, মানুষের কথা ভাবছেন মাইনরিটি, মানুষের কথা ভেবে ভোটের অঙ্ক আদিবাসী, মানুষের কথা ভেবে মতুয়া ভোটের অঙ্ক, এভাবেই দেখছে রাজনৈতিক দলগুলো। আর এই মাইনরিটি ভোট, সেটা কি কোথাও ভাগ করে নিচ্ছে আইএসএফ? শওকত মোল্লারা ভয় পেয়ে যাননি তো? কি বললেন মোদি? খুব গুরুত্বপূর্ণ মন্তব্য, আপনাদের শোনাবো ব্রেকের পর, সঙ্গে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনসভা থেকে বলছেন মুসলিম ভোট ভাগ হতে দেবেন না, এমনকি আব্বাস সিদ্দিকীকে শয়তান বলে সম্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফা নির্বাচনে রাজ্যে প্রচারে এসে বললেন মুসলিম ভোটও আর মমতার সঙ্গে নেই। শুনুন। আমি বিশ্বাস করি বাংলার সংখ্যালঘু ভোট কোনোভাবেই ভাগ হবে না, এবং বাংলার সংখ্যালঘু ভোট একসাথে একটাই পার্টিতে পড়বে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। आपकी जो ताकत आप मानती थी, वो मुस्लिम वोट बैंक भी आपके हाथ से निकल गया है। आप पब्लिकली उनको कह रही हो मुसलमानों एक हो जाओ, मुसलमानों एक हो जाओ, मुसलमानों एक हो जाओ, मुझे बचाओ, मुझे बचाओ, मुझे बचाओ। ভোটের প্রচারে সংখ্যালঘু ভোটের মেরুকরণ করছেন মমতা। কমিশনে নালিশ ঠুকেছে বিজেপি। এর 24 ঘন্টার মধ্যেই বাংলায় মোদি। সংখ্যালঘু ভোটের কথা টেনেই তিনি দাবি করলেন তৃণমূল হারছে। आपको पब्लिकली ऐसा कहना पड़ रहा है, इसी से पता चलता है कि आप इलेक्शन हार गई है। अगर हमने कहा होता कि सारे हिंदू एकजुट हो जाओ, बीजेपी को वोट दो, तो दीदी ये इलेक्शन कमीशन हमें 8-10 नोटिस भेज देता। प्रधानमंत्री को भी नोटिस आती, अध्यक्ष को भी आती, उम्मीदवार को भी आती। अरे इतना ही नहीं, सारे अखबार देश के पहले पेज पर भरे पड़े होते और दुनिया भर के एडिटोरियल लिख करके
हमारे बॉल नोच लिए होते। मुझे पता नहीं है कि आपको चुनाव आयोग ने नोटिस भेजा है या नहीं। आपने सिर्फ तुष्टीकरण किया। কমিশনে চিঠি দিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর এর দাবি তুলেছে বিজেপি। তৃতীয় দফার ভোটের দিন মোদিও তুললেন সেই প্রসঙ্গ। दिल्ली में इतना अहंकार हो गया है कि वो बंगाल के हमारे वोटर भाई बहनों को अपनी जागीर समझने लगी है। दीदी ने बंगाल की जनता के लिए ही कहा था, जे गोरु दूध दाए तार लातियों खेते हो। 21-এর ভোটে প্রথম থেকেই উঠছে 30 আর 70-এর হিসেব। মঙ্গলের জোড়া প্রচার সভা থেকে সেই হিসেবেই নতুন যোগ বিয়োগ যুক্ত করলেন নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। শওকত মোল্লা আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে দীপক হালদার। শওকতদা প্লিজ উত্তর দিন, মোদী যে কটা কথা বললেন মাইনরিটি ভোট নিয়ে, খণ্ডন করবেন কি করে আপনারা? দেখুন, একটা বিষয় বললি, বাংলার মানুষ জানে যে নরেন্দ্র মোদীর হাতে 1992 সালে বাবরি মসজিদ ভেঙেছিল, যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার ক্ষত এখন সারা ভারতবর্ষের সংখ্যালঘুদের মনে লেগে আছে। এবং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষকে মাথা হ্যাট করে দিয়েছিল। আজকে যেভাবে তিনি বাংলাতে এসে ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার জন্য একজন দেশের প্রধানমন্ত্রী কতটা নিচে নামতে পারে সেটা তার বক্তব্যে খুবই পরিষ্কার। আমি শুধু এইটুকু বলতে চাই, শওকতদা এই প্রশ্নটা আমিও আরেকবার করি, মোদী যেটা করলেন, কারণ আমি এটারই উত্তর চাইছি আপনার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় প্রধানমন্ত্রী এরকম করেছেন, কোথায় প্রমাণিত হয়েছে? উনি নাম ধরে বলছেন এটা। আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন মুসলিম ভোট ভাগ হতে দেবেন না, সত্যি তো বলছেন। শওকতদা প্লিজ শুনুন, যদি এটা উল্টো বিজেপির কোন নেতা বলেন, ধরুন নরেন্দ্র মোদী মঞ্চ থেকে বলছেন, তখন তো আপনারা এটা নিয়ে বলছেন ওরা ধর্মের তাস খেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন। শুভেন্দু অধিকারী কি বলছে? শুভেন্দু অধিকারী প্রত্যেকটি সভাতে বলছে ওরা 30 আমরা 70। তার মানে কি এটা কি সম্পূর্ণ কি আলাদা? 70 কারা 30 কারা? শুভেন্দু অধিকারী তো পরিষ্কার বোঝাতে চাইছে এখানে মুসলিমরা 30, হিন্দুরা 70। এই যে ধর্মীয় বিভাজন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ওনার দলের নেতা নানুর থেকে বলছেন আমরা 30% হলো এখান থেকে 4টে পাকিস্তান তৈরি করে দেব। মুসলিমরা এক হও। মিনি পাকিস্তান, যে গরু এতদিন দুধ দিত সেই গরু এখন ষাঁড় হয়ে মিছিলে ঢুকে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখন সেটাও যে একমাত্র যে ইউএসপি। হ্যাঁ শওকত উত্তর দিন একের পর এক তোপ। ওই জন্য আইএসএফ কে এত ভয়। একটা বিষয় বলি, কখনো বলছে শোনেন একটু শুনুন না, অত মাথা খারাপ করছে কেন? আইএসএফ কি আপনার যত তোল্লা দিন পিছন থেকে এখান থেকে 1.5 লক্ষ ভোটে হারবে, এটা আপনি বলি। যারা মিনি পাকিস্তানের কথা বলে, শোনেন বলতে দিন, আমাকে বলতে দিন, ডোন্ট ডিস্টার্ব, প্লিজ ডিস্টার্ব করবেন না, একটু বলতে দিন। প্রশ্ন আছে, হ্যাঁ আসবো, বলুন শওকত শেষ করুন। একটু বলতে দিন। যারা মিনি পাকিস্তানের কথা বলে, যারা পোশাক দেখে সংখ্যালঘুদের চিহ্নিত করে, যারা পোশাক দেখে সংখ্যালঘুদের রাষ্ট্রদ্রোহী করে, যারা এখানে 70-30-এর প্রশ্ন তোলে, যারা সারা বাংলা হিন্দু মুসলমানকে বিভাজন করে, তাদের সম্পর্কে প্রথমত মানুষকে ভাবতে হবে। একটা মঞ্চে মাইনরিটি ভোট ভাগ হতে দেবেন না, মুসলিম ভোট ভাগ হতে দেবেন না, আব্বাসকে শয়তান বলছেন কোট আন কোট। কিভাবে আপনি উত্তর দেবেন জনতার প্রশ্ন? হ্যাঁ বলুন, দ্রুত কাকে আসবো। সংখ্যালঘুরা জানে সব পার্টি কেন ধর্মের নামে মেরুকরণ করা হচ্ছে। সংখ্যালঘুরা জানে গত 10 বছর ধরে। না পিউ, আমার মনে হয় আব্বাসের কথাটা ওভার সিম্পলিফিকেশন হচ্ছে। আব্বাসের বিরুদ্ধে বক্তব্যটা জায়গাটা খুব পরিষ্কার। একজন মানুষ সে অন ক্যামেরা বলছে যে একজন মহিলা সম্পর্কে সে কি পোশাক পরে রয়েছে তার জন্য তাকে বেঁধে পেটানো উচিত। আমাদের আপত্তির জায়গাটা এই ভয়ঙ্কর রিগ্রেসিভ মানসিকতা। সেই রেফারেন্সও তো মুখ্যমন্ত্রী বলেননি, আপনি শুনেছেন কিনা জানি না, আমি খুব মন দিয়ে শুনেছি। উনি বলছেন 6 মাসের পলিটিশিয়ান, তার লক্ষ লক্ষ টাকা হতে পারে সেটা,
সেটা একটা অভিযোগ তিনি করছেন, বলছেন ও বিজেপির টাকা একটা শয়তান এখানে এসেছে যেই ভোটটাকে ভাগ করবে। মুসলিম আমি ভোট বলে ভাগ দিচ্ছি, করতে দেবেন উত্তরটা না। শুনুন, উত্তরটা শুনুন। এই ওনারা বসে রয়েছেন না, ওনাদের দলের নেতা সাক্ষী মহারাজের ভিডিও আমরা প্রত্যেকে দেখেছি। বলেছে উত্তরপ্রদেশে আমাদের হেল্প করেছিল মিম, বিহারে করেছে, আগামী দিনে বাংলায় করবে। আমরা বলছি না আপনাদের ভোটের মেরুকরণের রাজনীতিটা আপনারা পশ্চিমবঙ্গে এটা শুরু করেছেন। পশ্চিমবঙ্গে আপনার বলতে দিন আপনার সরকারে থাকাকালীন আমায় যেতে হচ্ছে হাইকোর্টে দুর্গাপুজোর ভাষণের জন্য। এর থেকে আবার বাজে কথা কি? আপনি ভুলে যাচ্ছেন, একটা মেয়েকে পুলিশ মারছে সরস্বতী পুজো করতে দেবে না বলে। আপনারা রাজনীতিটাকে ধর্মের রাজনীতি ফেলেছেন। আপনারা দুধেল গরু বলেছেন, তাদের লাঠি আপনারা খাচ্ছেন। আজ তারা আজকে আইএসএফ আপনাদের অনুপ্রেরণায় তৈরি, আপনাদের অনুপ্রেরণায়। আসি প্রশ্ন সরকার, মাইনরিটি ভোট আপনাদের যে পাখির চোখ, এটা আপনারা স্বীকার করুন না করুন, বাংলার প্রতিটা মানুষ জানেন। আজকে আইএসএফ এর বিরুদ্ধে আপনি রাস্তায় বসে পড়লেন, কি মনে হচ্ছে ভোট কাটলো আইএসএফ? আব্বাস, দেখুন আব্বাস কি ধরনের মানুষ, কি করতে চায় সেটা বাংলার সংখ্যালঘু মানুষরা জানে। আব্বাস কেমন মানুষ ধর্মকে সামনে রেখে, ফুরফুরা শরীরকে সামনে রেখে বাংলার সংখ্যালঘু মোটেই নয়, বাংলার সংখ্যালঘু মানুষ কিন্তু আব্বাসের সঙ্গে নেই। কিছু সিপিএম যাদের অস্তিত্ব নেই, বাংলার মানুষ গত 10 বছর ধরে যাদেরকে অস্তিত্ব প্রতারক হিসেবে ধরে নিয়েছেন, সেই সিপিএম এর হাত ধরে সিপিএম এর কিছু মানুষ আছে আব্বাসকে তোল্লা দিচ্ছে, যেটা আপনি ইডেন গার্ডেনে সভাতে দেখেছেন, ব্রিগেডের সভাতে দেখেছেন। টেনশনে পড়ে আছে, মিললো কিনা তা তো 2 তারিখ বলবে, কিন্তু তার আগে রেজাল্ট নিয়ে চর্চা। মমতা মোদী আসুন দেখি। जो जीता वही सिकंदर। 21 বাংলায় কে সিকান্দার জানা যাবে 2রা মে। কিন্তু তার অনেক আগে থেকেই নেতারা গলা ফাটাচ্ছেন, নেতাদের গলায় ভোটের ভবিষ্যৎ। 31 सीट में इलेक्शन हो रहा है। सुबह से मेरे को पास खबर आ रहा है बीजेपी हार रहा है, और बीजेपी हार रहा है और इसी के लिए गुंडा गद्दारी ज्यादा करते हैं। शांतिपूर्ण मतदान हो रहा है, 80% से लोग ज्यादा मतदान करने जा रहे हैं और आप परेशान हो, आप गर्व नहीं कर रहे हो। यही बताता है दीदी कि आप चुनाव हार रही हो। প্রতিপক্ষ হেরে বসে আছে, সরকার এবার তাদেরই। দাবি মোদির, একই দাবি মমতারও, আর এ নিয়েই তরজা। আপনি আমার রাজ্য সরকারকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার অধিকার আপনার নেই। এটা ইলিগাল, এটা আনকনস্টিটিউশনাল। ইলেকশন চলাকালীন ইউ আর গিভিং ইনস্ট্রাকশন টু মাই ওয়ার্কার্স। হোয়াট ডু ইউ থিংক ইয়োরসেলফ? আর ইউ গড? दीदी, चुनाव में कौन हार रहा है, कौन जीत रहा है, ये पता करने के लिए भगवान को कष्ट देने की जरूरत नहीं है। ये जो जनता जनार्दन है ना, वो ही भगवान का रूप होती है। दीदी, जिस दिन नंदीग्राम में पोलिंग बूथ में जो खेला किया, जो बातें कही, उसी दिन पूरे देश ने मान लिया था कि आप हार गई है। बंगाल में अब टीएमसी नहीं बच सकती है। दीदी को राजनीति करनी होगी तो बंगाल के बाहर जाना पड़ेगा, ये आपकी पार्टी बोल रही है। ये सुनने के बाद भगवान को तकलीफ देने की जरूरत है क्या? প্রতি সভায় মমতা স্লোগান তুলছেন খেলা হবে, অনুগামীদের সঙ্গে চলছে ফুটবল নিয়ে লোফালুফিও। সেই খেলাতেই এবার লাগলো মাইন্ড গেমের ছোঁয়া। आप चुनाव के मैदान में सेल्फ गोल कर चुकी है। आपने खुद ही अपनी सच्चाई स्वीकार कर ली है कि आप चुनाव हार चुकी है। কোচবিহারের রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখলেন 45 মিনিট, আর সেই 45 মিনিট বক্তব্যের মধ্যেই 15 বার তিনি বললেন এবারের তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাচ্ছে, আসছে বিজেপির সরকারি। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কোচবিহার। খুব দ্রুত দীপক হালদারের উত্তর নেব আমি। আপনি নিজে অভিযোগ করছেন বাহিনীর বিরুদ্ধে, আজকে ভোটের দিন,
আর আপনাদের দল লাগাতার বলছে মমতা হেরেছেন, তৃণমূল তো অলরেডি হেরে গেছে। না, বিষয়বস্তু হচ্ছে এই যে আমরা বাহিনীর বিরুদ্ধে বলছি না, আমি বলেছি যে বাহিনীকে যারা কার্যকরী করার কথা তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পদাধিকারী, আজকে তাদের মাধ্যমে বাহিনীগুলো পরিচালিত হচ্ছে, যদিও বর্তমানে নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু সেই বাহিনীদেরকে যথাযথভাবে ব্যবহার করেন আপনি জয়ের ব্যাপারে যাদের নিশ্চিত? করার কথা ছিল। আমার কমপ্লেন, আমার অভিযোগটা সেই জায়গাতেই। আমি নিশ্চিত ডায়মন্ড হারবারে বিপুল করে জয়যুক্ত হবেন এবং ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেস 1,40,000 পজিশন পাবেন। দেখুন, প্রথম বলি যে দীপকবাবু হেরে একদম পুরোপুরি ময়দান থেকে আউট হয়ে গেছে, 0 রানে আউট হয়ে গেছে, 2 তারিখ 0 রানে আউট। দীপক, আজকে আমি আপনাদেরকে এই ভিডিও এখানে দাঁড়িয়ে বলছি, আমরা জিতবো 100%, 100 জিতবো, লাখের উপরে ভোটে জিতবো, আজকে বলে দিলাম আপনাদের স্টুডিওয়ে। আপনি কত 2 তারিখে ডায়মন্ড হারবারে ভারতীয় জনতা পার্টি জিতছে এবং আপনার প্রার্থী 3 নম্বর স্থান দখল করবেন। লোকসভাতে যে লিডটা ছিল সেই লিডে জিতবো। তৃণমূল থার্ড, অরূপ যতই বিজেপি কিন্তু অলরেডি এটা বলছে অনেক আসন আছে যেখানে তৃণমূল আমি তৃতীয়। আমি শুধু ভাঙা পায়ের ওজনটা দেখছি, যে প্রধানমন্ত্রীকে বিদেশে ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখতাম, এখন রোজ বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে। শুধু প্রধানমন্ত্রী না, স্বরাষ্ট্রমন্ত্রী, 6টা মুখ্যমন্ত্রী, 78টা সাংসদ, শুধু তাই শুধু নয়, বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছে। বিজেপির শপথ নেওয়ার দিনও তিনি আসবেন। আমি বলিনি আপনাকে, এতটা এগিয়ে গেছেন জাস্ট মোদি। কনক্লুড করে নিচ্ছি। শুধু ভাঙা পায়ের একটা ওজনে এতজনকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে বাংলায়। যতই নাড়ুক কলকাঠি, 21-এ আবার হাওয়া। অনুপম, সংক্ষেপে। এর আগেও তো আমরা নন্দীগ্রামে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্থান পাওয়ার জন্য লড়ছিলেন মীনাক্ষী মুখার্জির এগেনস্টে। কারণ যেভাবে উনি ধর্ণা দিয়ে পড়েছিলেন ওই বুথের সামনে, তো এখান থেকে বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার যে যদি দলনেত্রী হেরে যায়। কি হচ্ছে বাকি দফাগুলোতে বিজেপির কর্মীরা চাঙ্গা হচ্ছেন, না, মমতা হেরে এটা গেছেন, বাস্তব, তৃণমূল হেরে গেছে, এটা বলার পর যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নন্দীগ্রামে অলরেডি হেরে বসে আছেন, এবার বাকিদেরকে চাঙ্গা করার জন্য, বাকি প্রার্থীদের চাঙ্গা করার জন্য উনি বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, মা বোনেরা এক হও, জোট বেঁধে ভোট। এবারে তো ভোটটা কেন্দ্রীয় বাহিনী করছে, উন্নয়ন বাহিনী তো করছে না। এটার জন্যই শওকত বাবুদের খুব অসুবিধা হচ্ছে এবারে। শওকত, সত্যি কি ভোটাররা প্রভাবিত হবেন মনে হয় আপনার এই মাইন্ড গেমে? দেখুন, একটা কাজ করুন, ওদের একটা আমি বিজেপি নেতা যারা আমার বন্ধুরা যারা বসে আছে তাদের একটা পরামর্শ দেব, শুধু গুজরাট, রাজস্থান, হরিয়ানা থেকে আনলে হবে না। ওনার মোদিজির বন্ধু ছিল ডোনাল্ড ইসলাম, এখন হেরে গেছে। আমেরিকা থেকে কিছু যদি সেখানকার সেনাবাহিনী নিয়ে আসা যায়, তারপরেও পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে। শুধু সময়ের অপেক্ষা, ভাষণ নয়। আমরা রেশন চাই, ভাষণ নয়। আমরা কাজ চাই, ভাষণ নয়। দেশের গরিব কৃষকের তাদের ন্যায্য অধিকার চাই। তবে আমেরিকার পুলিশ হলে আমরা জানি না বোমা আদৌ এখানে পাওয়া যাবে কিনা, ভোটের আগে বিস্ফোরণ হবে কিনা, কোনো মৃত্যু দিয়ে কোনো দফা শুরু হবে কিনা, সত্যি আমরা জানি না। প্রশ্ন একটা বড় থাকে, কোন পুলিশ এলে এ রাজ্য শান্তিপূর্ণ ভোট দেখবে? আসুন আজকের এই স্পেশাল এডিশন এখানেই শেষ করি, কিন্তু জনতার দরবার চলতে থাকবে সোম থেকে শুক্র রাত 8টায়। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।